সবাইকে শুভ সকাল। মাত্রই উঠলাম, প্রচন্ড ঠান্ডা। এখানে সময়ের ধারণা একেবারে হারিয়ে ফেলেছি। ক্রুবেরা গুহায় সূর্যের আলোবিহীন একটি সকালে আমাদের সমস্ত ক্লান্তিগুলোকে মুছে ফেলেছি। সে গুহায় প্রাপ্ত ফ্রেশ পানি পান করছে। সবাই নিচে নামার জন্য প্রস্তুত হচ্ছে। আপনি কেমন অনুভব করছেন? গতকালের চেয়ে ভালো, আজ একটু বেশি প্রতিরোধী অনুভব করছি। আমি এখন থার্মাল আন্ডারটি পরে নিব, তারপর আমার স্যুটটি পরবো, বুটগুলো পরবো এবং পানিরোধী গ্লাভস ও হেলমেট পরে নিব। আর এটা হলো আমার হারনেস। হ্যালো সবাই, আপনারা টার্মিনেটরের মতো দেখতে। অনুভূমিক সুড়ঙ্গ, তারপর আরেকটা বড় কূপ 115 মিটার লম্বা, এরপর আরো একটি সুড়ঙ্গ, সেখানে কিছু রশি উপর নিচে এবং আবার অনুভূমিক সুড়ঙ্গের মতো। তারপর শেষ কূপটা 30 মিটার। তারপর একটু এগিয়ে গেলে ক্যাম্পটা পেয়ে যাবে। আমি জিজ্ঞেস করলাম প্রথম দলের সাথে মিলতে পারবো কিনা। তাদের সঙ্গে দেখা করতে প্রায় 1.5 ঘন্টা সময় লাগবে, হয়তো তার চেয়েও কম। কিন্তু আমি জানি না তারা কখন বের হবে। আচ্ছা, তারা ভাবছে আমরা ধীর গতিতে চলেছি, তাই তারা যতটা সম্ভব অপেক্ষা করতে চায়। যদি প্রস্রাব করতে চান আপনাকে গায়ের সমস্ত গিয়ার খুলে ফেলতে হবে, আর যেটা করতে যে কারো প্রায় 30 মিনিটের মতো সময় লাগবে। কারো যদি বেশি তাড়াহুড়ো থাকে তাহলে হয়তো না খুলে সেটা করে ফেলবে, আর কখনো কখনো এটা বুদ্ধিমানের কাজও হতে পারে। ফ্রি আমি সবকিছু ছেড়ে দিলাম যা আমাকে নিচের দিকে টানবে। মনে হচ্ছে এটা পৃথিবী না, কোনো এলিয়েন প্ল্যানেট। বেঁচে ফিরবো কিনা জানি না। বিদায় রুহি। ঠিক আছে, শুভকামনা। হ্যাঁ তোমাকেও। দেখি কাজ হয় কিনা। চমৎকার। আমরা পৃথিবী থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে সম্পূর্ণ একা এখানে অবস্থান করছি। নিচে যদি বিপজ্জনক কোনো কিছু ঘটে তাহলে উপর থেকে সরাসরি জানার কোনো উপায় নেই। আমাদের সাবধানে থাকতে হবে। দেখো এখানে কিছু পানি দেখা যাচ্ছে, তারা এখান থেকে পানি সংগ্রহ করে ক্যাম্পে নিয়ে যায়। আমরা প্রায় 6 ঘন্টা যাবত নেমে চলেছি, এখন সবাই বেশ ক্লান্ত। ও, রশিটি ভিজা, সমস্ত রশিগুলো ভেজা রশিতে ডিসেন্টার সহজে কাজ করে না, যার কারণে প্রতিবার নামার সময় ঝুঁকিপূর্ণ শক লোড তৈরি হয়। সামনে আরো একটি সুড়ঙ্গ, সে ঠান্ডায় কাঁপছে। আমি আরেকটি বিরতি নিতে বললাম। তুমি বিশ্রাম নিতে চাও, কিন্তু বেশি বিশ্রাম নেওয়া উচিত হবে না, না হলে তোমার শরীর ঠান্ডায় জমে যেতে পারে। কখনো কখনো তুমি একটু বসে পড়ো, লাইটও বন্ধ করে দাও, চোখ বন্ধ করো, আর এর ফলে তোমার ঘুম পেতে পারে। আর এটা সবচেয়ে খারাপ, যদি তুমি ঘুমিয়ে পড়ো তাহলে সহজেই মারা যেতে পারো। তাই যত কঠিনই হোক, যত সমস্যাই হোক, তোমাকে শুধু নিজের উপর চাপ দিয়ে সামনে এগিয়ে যেতে হবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি ক্যাম্প -700-তে বিশ্রাম নেব, এরপরে ক্যাম্প -1400-তে এগিয়ে যাব। আজ রাতের জন্য এটাই আমাদের বাড়ি। মনে হচ্ছে সবাই চলে গিয়েছে। আমাদের গাইড কিছু খাবার তৈরি করছে, জানি না দুপুরের না রাতের। সময় সম্পর্কে আমার একেবারেই ধারণা নেই। আমার মস্তিষ্ক পেশিগুলো থেকে বেশি ক্লান্ত। কোনো রকমের একটি ঘুম দিয়ে কেউ কেউ তাদের পেশি সঞ্চালন করছে, কেউ তাদের গিয়ার পরে নিচ্ছে। সবাই ক্রুবেরা গুহার আরো গভীরে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। তার হাঁটুর প্যাডগুলো ছিঁড়ে গিয়েছে, সে নতুন একটি প্যাড সেলাই করবে। অনেক সরু। সবাই চলতে থাকো, এটি সঠিক পথ। অন্ধকারে চলার সময় আপনার হেডল্যাম্পের আলো কখনো কখনো অন্যদের দৃষ্টিকে ব্লক করে দিতে পারে। কিন্তু তোমাদের মাথার হেডলাইটটা নিচে নামাও, আমি কিছুই দেখতে পাচ্ছি না। যথেষ্ট হয়েছে, আমি এই ক্যামেরাটা সহ্য করতে পারি না। আমি যখন নামার জন্য অপেক্ষা করছিলাম আমার হেডল্যাম্পের ব্যাটারি শেষ হয়ে গেল। আমার ব্যাটারি শেষ হয়ে গিয়েছে, এখন আর কোনো আলো নেই। সৌভাগ্যক্রমে আমার পকেটে অতিরিক্ত একটি ব্যাটারি ছিল। যাই হোক, গুহার তলদেশে আমরা একটি টপোগ্রাফিক জরিপ করেছি এবং সবকিছু ক্যামেরায় রেকর্ড করেছি। গুহার ভিতরে যাওয়ার সময় আমি ভাবতেছিলাম এখানে অন্ধকারের প্রাণীগুলো কিভাবে বিবর্তিত হয়েছে। যদিও কোনো জীবজন্তু সাক্ষাৎ পাইনি, তবে আমি এটা জানি যেখানে পানি আছে সেখানে জীবজন্তু পাওয়া স্বাভাবিক। গুহাটি এখন অনেক ভেজা। গুহায় তোমার বায়োলজিক্যাল ঘড়ি সবসময় অকার্যকর থাকে। বায়োলজিক্যাল ঘড়ি ছাড়া এটা স্বয়ংক্রিয়ভাবে 40 ঘন্টার দিন হয়ে যায়। আপনি বলছেন 40 ঘন্টার দিন? হ্যাঁ,
তাই তুমি 24 ঘন্টার মতো জেগে থাকো এবং 16 ঘন্টার মতো ঘুমাও। তারপর শেষ কূপটা 30 মিটার। আমরা গুহার প্রায় অর্ধেক পথ নেমে গেছি, কিন্তু পরবর্তী ক্যাম্পে পৌঁছতে আরো 200 মিটার নিচে নামতে হবে। ঠান্ডা, ক্লান্তি আর কৃত্রিম আলোর নিচে থাকায় আমাদের পারফরমেন্স প্রভাবিত হতে শুরু করেছে, আর যে কারণে আমরা মারাত্মক সব ভুল করতে শুরু করেছি। এই মুহূর্তে আমি মাটি থেকে 50 মিটার উপরে আছি, কিন্তু অজান্তে আমি আমার সেই সুরক্ষা পয়েন্টটি খুলে ফেলি এবং বুঝতে পারি যে এখন আমাকে শুধু পেশি শক্তি দিয়ে ঝুলে থাকতে হবে। আমি ডিসেন্ডার লাগাতে ভুলে গিয়েছি। প্রতি সেকেন্ডেই আমার পেশিগুলো ক্লান্ত হচ্ছে। যদি আমি ক্যারাবিনার লক না করতে পারি এবং পড়ে যাই, তাহলে নিশ্চিত আমি জীবন হারাবো। যেভাবে আমি কাজটি করছি তা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং যে কোনো সময় খুলে যেতে পারে। আমার গ্লোভসটি আটকে যাচ্ছে, খুবই ঝুঁকিপূর্ণ। এটার অবস্থা খুব বেশি ভালো মনে হচ্ছে না। যাই হোক, আমাকে অনেক বেশি মনোযোগ দিতে হবে। শুধুমাত্র ছোট একটি ভুল আমাকে মেরে ফেলতে পারে। আমি এখন নামার জন্য প্রস্তুত। এটাই সেই রশি যেটাকে আমাকে ধরে রাখতে হবে। মাত্র কয়েক মিনিট পরেই আমি দ্বিতীয়বারের মতো আমার সেই সুরক্ষা পয়েন্টটিও খুলে ফেলেছিলাম। আমি ক্যারাবিনারটি খুলে ফেলেছিলাম। সৌভাগ্যবশত আমি এই ভুলটি বুঝতে পেরেছি। আরও একটি ভুল, এটা মেনে নেওয়া যায় না। আমাকে আগে অবশ্যই ডিসেন্ডার পড়তে হবে। অন্ধকারে আমার চোখ ভারী হচ্ছে, আমার মস্তিষ্ক মনে হয় ক্লান্তির ভরে ভেঙে পড়তে চলেছে। বন্ধুরা, এটা সত্যিই কঠিন। এটা যতটা সহজ ভেবেছিলাম। মাত্র কয়েকশো মিটার নিচে তলদেশের স্রোত আছে যা পথকে বন্ধ করে দেয়। এটা হলো সাইফন, যা একটি পথ। এটা নদীর পানিতে বন্যা কবলিত হয়। আচ্ছা, চলুন সবাই সাঁতারে এগিয়ে যাই। আমাদের পথে এরকম বহু সাইফন রয়েছে এবং একটি ভুল পদক্ষেপ আমাদের ফাঁদে ফেলতে পারে, এমনকি আমাদেরকে ডুবিয়ে ফেলতে পারে। সাবেক নিজের শরীরের সাথে পাথর বেঁধে রেখেছেন যাতে পানির স্রোতে তার শরীর উপরের ছাদের সাথে আঘাত না পায়। সে পানির স্রোতেও ভেসে যেতে পারে, এমনকি সে পাথরের মধ্যে হারিয়ে যেতে পারে এবং তার জীবন হারাতে পারে। এইটার মতো কিছু সাইফন রয়েছে যাদের এয়ার পকেট নেই। এটার পথগুলো পুরোপুরি পানিতে পূর্ণ। এদের দৈর্ঘ্য এবং তীব্রতার উপর নির্ভর করে এগুলো পার হতে কয়েক মিনিটও সময় লাগতে পারে। আপনি যদি সাইফনের ভিতরে থাকা দড়ি অনুসরণ করতে না পারেন এবং মিস করেন, আপনি ভুল টানেলে প্রবেশ করবেন এবং ডুবে যেতে পারেন। এমনকি আপনার পোশাক যদি কোনো তীক্ষ্ণ পাথরের সাথে আটকে যায়, আপনি প্যানিক হয়ে সেখানে ডুবে যেতে পারেন। সব ঠিক থাকলেও পর্যাপ্ত সময় শ্বাস ধরে না রাখার কারণে আপনি ডুবে যেতে পারেন। ছয় ঘন্টার ক্লান্তিকর আরোহণ শেষে আমি -700 ক্যাম্পে ফিরে এসেছি। ঠান্ডা এবং ক্লান্তির কারণে আমি মনোযোগ হারিয়ে ফেলি। তখন আমরা জানতাম না, যখন গুহার মধ্যে ছিলাম, বেস ক্যাম্পের সাথে কোনো যোগাযোগ ছিল না। তীব্র বৃষ্টি শুরু হয়েছিল এবং বড় ধরনের বন্যার ঝুঁকি তৈরি করেছিল। এই ফুটেজটি কয়েক বছর আগের। যেমনটি দেখতে পাচ্ছেন, এইরকম বন্যা আমাদের ক্যাম্প এবং পথগুলোকে ধ্বংস করে ফেলতে পারে। সবাই অনেক ভিজে গিয়েছে। দেখো কেমন করে আমরা আমাদের নিজেদেরকে শুকাই। এটা ভালো একটা আইডিয়া। এখানে একটি ভেজা এবং ঠান্ডা রাত কাটানোর পরে তারা পরের দিনের জন্য প্রস্তুতি নিচ্ছে। তারা গুহার গভীরতা পরিমাপ করবে, এমনকি তারা নতুন প্রজাতির প্রাণীও আবিষ্কার করতে পারে যেগুলো মানুষের কাছে এখনো অজানা। ও -1640। শুরু করা যায়। ছাদে ঝুলন্ত তীক্ষ্ণ বরফকণিকার মতো গঠনগুলোকে স্টালাকটাইট বলে। এই গঠনগুলো অত্যন্ত ধীরে ধীরে তৈরি হয় এবং 1000 বছরে মাত্র 10 সেন্টিমিটার কম বৃদ্ধি পায়। যখন পানি ফোটায় ফোটায় পড়ে তখন এগুলো তৈরি হয় এবং ক্যালসিয়াম কার্বনেট জমাট বাঁধতে শুরু করে। এখানে আমার জন্য কোনো জায়গা আছে কি? হ্যাঁ। দলটি বিশেষভাবে সতর্ক থাকে যাতে কোনো ক্ষতি না হয়। এটা অনেক বিপজ্জনক মনে হচ্ছে। এবং তারা শারীরিক এবং মানসিকভাবে খুবই ক্লান্ত হয়ে পড়েছিল।
টু ক্যাপ্টেন্স সাইফন সম্পর্কে বললে এটা এখান থেকে প্রায় 200 মিটার নিচে শুরু হয়। দিনের পর দিন অবিরাম প্রচেষ্টার পর দলটি অবশেষে ক্রুবেরা গুহার সবচেয়ে গভীরতম পয়েন্টে পৌঁছেছে, যেখানে মানব জাতি সবসময় যেতে চেয়েছে। গেনেডি ও তার দল এই গুহার গভীরতা সঠিকভাবে মানচিত্রে চিহ্নিত করার কাজ করছে, কিন্তু এটা অনেক বেশি চ্যালেঞ্জিং কারণ জিপিএস সিগন্যাল এখানে কাজ করে না। একটি লেজার রেঞ্জ ফাইন্ডার ব্যবহার করা হয়েছে যা 2টি পয়েন্টের মধ্যে উচ্চতা এবং দূরত্ব পরিমাপ করতে পারে। সে একটি সঠিক হিসাবের জন্য সবচেয়ে বাইরের প্রান্তে চলে গিয়েছে। ডিভাইসটির একটি কম্পাস বোর্ড রয়েছে। এটাতে সাধারণ ব্যাটারির পরিবর্তে প্লাস্টিকের ব্যাটারি ব্যবহার করা হয়েছে যাতে ম্যাগনেটিক ত্রুটি কমানো যায়। বামে নয় ডানে নয়, আমাদের কোথায় যেতে হবে? আর কোনো পথ নেই, কি? আর কোনো পথ নেই। বুঝতে পারলাম। এই হিসেব করার জন্য তাকে বুঝতে হবে। ঠিক আছে। যখন তারা গুহা থেকে বের হবে তখন তারা এই হিসেবগুলো এবং প্রকৃত উচ্চতা সম্পর্কে একটি অফিসিয়াল বিবৃতি দিবে। তারা টু ক্যাপ্টেন সাইফনের কাছাকাছি, যা পৃথিবীর সবচেয়ে গভীর সাইফন, আর এটাই শেষ পয়েন্ট। তারা গুহার সবচেয়ে গভীর স্থানে ড্রাইভ করার জন্য একটি গ্যাস ট্যাঙ্ক প্রস্তুত করেছে। গুহার গভীরতার সঠিক পরিমাপ নির্ণয় করার জন্য গেনেডি আরও অনেকগুলো বেড ট্র্যাপ নিয়েছে। তিনি আশা করছেন একটি নতুন প্রজাতির প্রাণী আবিষ্কার করবেন যা মানবজাতির এখনও অজানা। এখানে আমাদের সতর্ক থাকতে হবে। ফলাফল দেখা যাক নিচে কোনো জীবের অস্তিত্ব আছে কি না। এখন দলটি সাইফনের গভীর ঠান্ডা এবং ময়লা পানিতে প্রবেশ করছে। আপনি যে ফুটেজটি এখন দেখছেন তা তেওডর কিসিম্বের আর্কাইভ থেকে। তারা আগের অভিযানে টু ক্যাপ্টেন সাইফন্সের কিছু অংশ চিহ্নিত করেছিল, কিন্তু পুরোপুরি আবিষ্কার করতে তারা বেশ সমস্যায় পড়েছিল। এর কিছু অংশ রহস্যাবৃত ছিল, কিন্তু এখন তার গোপনীয়তাগুলো আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে। সে রশিতে কিছু বেড ট্র্যাপ বেঁধে রেখেছে যাতে এগুলো হারিয়ে না যায়। ফিরে আসার পথে তারা লক্ষ্য করেনি, কিন্তু ক্যামেরায় ধরা পড়েছিল একটি ছোট প্রাণী স্বচ্ছ পানিতে লুকিয়েছিল। আরও একটি প্রাণী দেখা দিল, কিন্তু সেটাও লক্ষ্য করা হয়নি। এটা কি? এই প্রাণীগুলি আলো না থাকার কারণে অন্ধ। সৌভাগ্যক্রমে দলটি একটি অত্যন্ত বিরল প্রাণী ধরতে সক্ষম হয়েছিল। তারা আরেকটি সম্পূর্ণভাবে বিরল চেহারার প্রাণীও দেখতে পেয়েছিল। যে ফুটেজটি আপনি দেখছেন এটা আগে কখনো ধারণ করা হয়নি। ওই যে ওইটি দেখা যাচ্ছে, মাছটি এখানে, এটি হারিয়ে ফেলা যাবে না। ওয়াও ওয়াও ওয়াও! চলো এটি এখনই ধরে ফেলি। যদি গুহার এই প্রাণীগুলো আগে কখনো দেখা না দিয়ে থাকে এবং একান্তভাবে বিরল হয়, তাহলে এই আবিষ্কারগুলো মানব জ্ঞানের মূল্যবান গ্রন্থাগারে যুক্ত হবে। এটা মানবজাতির জন্য একটি গুরুত্বপূর্ণ ধাপ। আমরা এগুলোর ভিডিও ধারণ করেছি। সম্পূর্ণ অন্ধকারে বিবর্তনের ফলে এগুলোর বেশিরভাগই স্বচ্ছ। তবে তারা যে আরেকটি প্রাণী ফাঁদ থেকে ধরেছিল সেটি নতুন কোনো আবিষ্কার নয়। এটি 2013 সালে চিহ্নিত হয়েছিল। এটা শুধু এই গুহাতেই পাওয়া যায়। এটার নাম গ্যামারাস ক্রুবেরিয়ান। আশ্চর্যজনক খবর, আমি একেবারে হতবাক। এখন বুঝতে পারছি যে আমরা একটি সুন্দর পৃথিবীতে বাস করি। টু ক্যাপ্টেন সাইফন এবং এই গুহার গভীরতা পরিমাপ করা হয়েছে। এই আবিষ্কার কি এই ক্রুবেরা গুহাকে পৃথিবীর সবচেয়ে গভীর গুহা হিসেবে পরিচিত করতে পারবে? যদি পারে তাহলে সেটা কি ভূগোলের পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত হবে? ক্রুবেরা গুহার আসল সত্যগুলো উন্মোচন করার জন্য এখনই উপরে ওঠার সময়। তাদের জন্য আমাদের কতক্ষণ অপেক্ষা করতে হবে? আমার মনে হচ্ছে সর্বোচ্চ 1 ঘন্টা। আমরা গুহায় ব্যবহৃত স্যুটগুলো পরিধান করে ধৈর্য সহকারে আগের দলের ফিরে আসার জন্য অপেক্ষা করলাম। হ্যাঁ, আমি তাদের শুনতে পাচ্ছি। তারা আসছে। হ্যাঁ, তারা আসছে। হ্যাঁ, আমরা 24 ঘন্টার মধ্যে 700 মিটার উপরে ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছি। উপরে ওঠা গুহা অনুসন্ধানের সবচেয়ে কঠিন অংশ এবং সবচেয়ে বেশি প্রাণহানি ঘটে এই সময়ে। শুধু শারীরিক শক্তির প্রয়োজনই হয় না, বরং স্থায়ী মনোযোগ এবং দক্ষতা প্রয়োজন। এই জায়গায় আমার মাথার সাথে আঘাত লেগেছে। আমরা কিছু পোকামাকড়ের দেখা পেলাম। আমরা পৃষ্ঠের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছি। শক্তি ফিরে পেতে আমরা আমাদের সর্বশেষ বিশ্রাম এবং স্ন্যাক্স নিলাম। আমাদের আর একটু
পথ বাকি আছে। 8 দিনের এই গুহা অভিযানের ওঠানামা এবং 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাঁবুতে অবস্থান করায় আমাদের শরীর থেকে প্রচুর ক্যালোরি খরচ হয়েছে। দলের বেশিরভাগ মানুষই এই যাত্রায় প্রায় 10 কিলোগ্রাম ওজন হারিয়েছে। নতুন আবিষ্কারের উদ্দেশ্যে এটি আমাদের অবশ্যই গুরুত্বপূর্ণ একটি বড় ত্যাগ। আমার ধারণা গুহায় কাটানো এটাই আমার সবচেয়ে দীর্ঘ সময়। গুহা থেকে সবাই বেরিয়ে আসার পর এই অভিযানের নেতা গেনাডি 8 দিনের এই মিশনের সাফল্য মূল্যায়ন করবেন। তিনি বিশ্ববাসীকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণা প্রদান করবেন। দিনের আলো, তাজা বাতাস, বৃষ্টি এবং গাছের গন্ধ আমার মানবিক অনুভূতিকে পুনরুদ্ধার করেছে। অবশেষে আমি দিনের আলো দেখলাম। বেঁচে থাকতে পেরে আমি কৃতজ্ঞতা অনুভব করছি।